যদি এখনই আমি বলি যে এই মরশুমেও আইএসএল চ্যাম্পিয়ন হবে মোহনবাগান সুপার জায়ান্ট, আপনি কি অবাক হবেন? হয়তো বলবেন এখনই এত বড় ভবিষ্যৎবাণী কেন? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, লিগের শুরুটা দেখুন, ম্যাচগুলোর স্কোর লাইন দেখুন, আর দেখুন মাঠে তাদের দাপট। সবুজ মেরুন ব্রিগেড যেভাবে মরশুম শুরু করেছে, তাতে মনে হচ্ছে এই দলটাকে আটকানোর ক্ষমতা এই মুহূর্তে আর কারো নেই। কারণ একটা বিষয় স্পষ্ট, লিগে এখনো পর্যন্ত একমাত্র যে দলটা সত্যিকারের প্রস্তুত হয়ে নেমেছে সে হলো মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন কোচ সের্খিও লোবেরার অধীনে দলটা যেন একেবারে অন্যরকম। সংগঠিত ফুটবল, আক্রমণের ধার, ডিফেন্সের দৃঢ়তা, সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর মেশিন। একবার স্কোর লাইনগুলো দেখুন, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0, চেন্নাই এফসির বিরুদ্ধে 2-0, মহাবাডান এফসিকে উড়িয়ে দিয়েছে 5-1, আর তারপর ওড়িশা এফসির বিরুদ্ধেও একই স্কোর 5-1। 4 ম্যাচে এমন দাপট, এমন শুরু কি আগে কখনো করেছে মোহনবাগান? অনেকেই বলছেন এটা সম্ভবত তাদের আইএসএল ইতিহাসের সেরা সূচনা, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মোহনবাগান এতটা এগিয়ে গেল কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক মাসে, যখন দেশের অন্য ক্লাবগুলো আইএসএল হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিল, কেউ দল গড়বে কিনা ভাবছিল, কেউ ফুটবলারদের ছুটি দিয়ে দিচ্ছিল, কেউ আবার টাকার টান পড়ায় বেতন কমিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় মোহনবাগান কিন্তু অন্য পথে হাঁটছিল। তারা ঝুঁকি নিয়েছিল, নতুন কোচ সের্খিও লোবেরাকে এনেছিল, আর পুরো দলটাকে নিয়ে শুরু করে দিয়েছিল কঠোর প্রস্তুতি। আজ সেই সিদ্ধান্তের ফল তারা মাঠে পাচ্ছে। 4 রাউন্ড শেষে এখন প্রায় সবাই বলছে এই মুহূর্তে আইএসএল এর সবচেয়ে বড় ফেভারিট মোহনবাগান সুপার জায়ান্ট। তবে একটা কথা অবশ্যই বলতে হবে, এই জায়গা থেকে মোহনবাগানকে আটকাতে পারে দুটো জিনিস: এক, নিজেদের ভুল, আর দুই, বড় কোনো চোটাঘাত। এই দুটো না হলে এই দলকে হারানো সত্যিই কঠিন। তবে লিগে আর একটা দল রয়েছে যারা এখনো হারেনি, সে হলো জামশেদপুর এফসি। ইস্পাতনগরীর দলও বেশ ভালো শুরু করেছে, 4 ম্যাচে 5 গোল করেছে আর খেয়েছে মাত্র একটা। ডিফেন্স শক্তপোক্ত, দল সংগঠিত, কিন্তু তারা এখনো মোহনবাগানের মতো গোলের বন্যা বইয়ে দিতে পারেনি। তাই আপাতত লিগ টেবিলে সবুজ মেরুনদের নাগাল পাওয়া অন্যান্য দলের পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। কিন্তু এই গল্পে একটা নাটকীয় টুইস্ট রয়েছে। মাঠের ফুটবল যতই উত্তেজনাপূর্ণ হোক, মাঠের বাইরের পরিস্থিতি কিন্তু একেবারেই স্বস্তিদায়ক নয়। বরং বলা ভালো, আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে একটা বড় প্রশ্ন। ক্লাবগুলোর সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠেছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি একই সন্দেহ প্রকাশ করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন আর আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এখনও কিন্তু সেই প্রশ্ন মন থেকে মুছে যায়নি, কারণ ছবিটা এখনও স্পষ্ট নয়। মূল সমস্যাটা টাকা নিয়ে। এবারে লিগ শুরু হয়েছে একটা বড় প্রত্যাশা নিয়ে। ফেডারেশন আশা করেছিল ক্লাবগুলোর কাছ থেকে মোট 14 কোটি টাকা পাবে, কিন্তু সেই টাকা পুরোটা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখন যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রথম কিস্তির টাকা আদায়ের জন্য ফেডারেশন প্রথম যে পদ্ধতি নিয়েছিল তা অনেকের কাছেই ছিল অবাক করার মতো। ক্লাবগুলোকে বলা হয়েছিল টাকা না দিলে প্রতিদিন 1 লাখ টাকা করে জরিমানা করা হবে, এমনকি পরের মরশুমে লিগে খেলতেও দেওয়া হবে না, এমন হুমকিও দেওয়া হয়েছিল। ফুটবল মহলে এই ঘটনাকে অনেকেই বলছেন একেবারে নজিরবিহীন। কিন্তু পরে পরিস্থিতি বদলায়। প্রথম কিস্তি 30 লক্ষ টাকা দিলেও ক্লাবগুলোর মধ্যে অসন্তোষ বেড়েছে। ফেডারেশনও কিছুটা সুর নরম করেছে ঠিকই, কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে ক্লাবগুলো লিগ চালানোর জন্য কোটি কোটি টাকা খরচা করছে, নিজেদের ম্যাচ আয়োজনের সব খরচ নিজেরাই দিচ্ছে, তাদের সঙ্গে কি এভাবে আচরণ করা যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, রেলিগেশন। এই মরশুমে রেলিগেশন হবে কিনা তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। যদি কোনো ক্লাব রেলিগেটেড হয়ে যায়, তাহলে কি তারা মরশুম শেষে 1 কোটি টাকা দিতে রাজি হবে? স্বাভাবিকভাবেই এই নিয়ে ক্লাবগুলোর মধ্যে টেনশন এবং অসন্তোষ দুই বাড়ছে। আর একটা বড় সমস্যা সামনে আসছে, সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ লিগের জন্য যে দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার খোঁজা হচ্ছে, সেখানেও তেমন সাড়া পাওয়া যায়নি। যে টেন্ডার ডাকা হয়েছিল
শোনা যাচ্ছে তার জবাবে ওটিটি সংস্থা ফ্যানকোড ও মূলত মহিলাদের স্পোর্টসে ইনভেস্ট করা কোম্পানি ক্যাপ্রি স্পোর্টস আগ্রহ দেখিয়েছে। আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর এর নামও শোনা যাচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয়, এখানে এখনো পর্যন্ত রিলায়েন্স বা এফএসডিএল এর নাম সামনে আসেনি। আগ্রহী সংস্থাকে 19 মার্চের মধ্যে টেন্ডার ফর্ম জমা দিতে হবে, যা তাদের 2.5 লাখ টাকা দিয়ে সংগ্রহ করতে হয়েছে। কারণ ফর্ম সংগ্রহ করার পরই শর্তাবলী জানা যাবে, এমনই জানানো হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে। এই নিয়েও প্রশ্ন উঠেছে যে শর্তাবলী গোপন করার প্রয়োজন হলো কেন? যাদের নিয়ে লিগ এবং যাদের জন্য লিগ, যারা ছাড়া লিগ হবেই না, সেই ক্লাবগুলো ও ফুটবল প্রেমীদের এইভাবে অন্ধকারে রাখতে পারে ফেডারেশন? সংশ্লিষ্ট বিভিন্ন মহলে খোঁজখবর করে যেটুকু জানতে পারলাম সেটা হলো এফএসডিএল সব শর্তের কথাই সম্ভবত জানে। তারা দেখবে এই শর্তাবলী তাদের দাবিগুলি মেনে তৈরি করা হয়েছে কিনা। যদি তা হয় তাহলে ভালো, না হলে আগামী 15-20 বছরে এআইএফএফ এর কমার্শিয়াল পার্টনার হওয়ার দৌড়ে তারা থাকবে না। এই সম্ভাবনার কথা জেনেই ক্লাবগুলোর মধ্যে হতাশা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে একটা দলের সামনে কিন্তু বড় সুযোগ তৈরি হয়েছে, সে হলো ইস্টবেঙ্গল। অন্যান্য ক্লাব যখন অনিশ্চয়তা আর সমস্যায় জর্জরিত, তখন যদি ইস্টবেঙ্গল নিজেদের ফুটবলটা ঠিকভাবে খেলতে পারে, তাহলে লিগ টেবিলে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কোচ অস্কার ব্রুজোর হাতে ভালো দলও আছে, তারা সেই সুযোগ দিতে পারবে কিনা সেটা তো সময় বলবে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে মাঠে আইএসএল এখনো ঝকঝকে। টিভি কভারেজ ভালো, স্টেডিয়ামের আলো, গ্রাফিক্স, সম্প্রচার সবই আকর্ষণীয়। কিন্তু সেই মোড়কের ভেতরের পণ্যটা আসলে কতটা ভালো ও টেকসই, এই প্রশ্নটা এখন ফুটবল মহলে বারবার উঠছে। আগামী 8-9 দিনের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ছবিটা। কে হবে নতুন কমার্শিয়াল পার্টনার, আদৌ কেউ সেই দায়িত্ব নিতে রাজি হবে কিনা, তার উত্তরই বলে দেবে ভারতীয় ক্লাব ফুটবল কোন পথে এগোচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মত কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিন। আর ভারতীয় ফুটবল নিয়ে এমন বিশ্লেষণ নিয়মিত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ হয়তো খুব বেশি পজিটিভ কথা বলা গেল না, কিন্তু বিশ্বাস করুন আমরাও চাই ভারতীয় ফুটবল এগিয়ে যাক। সত্যি যদি ভালো কিছু ঘটে সবার আগে আপনাদেরই জানাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।